আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। আইনের শাসন প্রতিষ্ঠা ও অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্ব দেবে আগামীর বিএনপি সরকার। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যরা ও মন্ত্রিপরিষদ মঙ্গলবার শপথ নেবেন, চলছে প্রস্তুতি। ঢাকা 17 সহ 30 আসনের ভোট আবার গণনা ও শপথ স্থগিত চায় জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবেই অনুষ্ঠিত হয়েছে বলছে ইউরোপীয় ইউনিয়ন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও অর্থনীতি পুনরুদ্ধার সহ জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্ব দেবে নতুন সরকার। গণতান্ত্রিক যাত্রা মসৃণ করতে দরকার দল মত নির্বিশেষে সবার ঐক্য ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সম্ভাব্য এই প্রধানমন্ত্রী বলেন, দুর্বলের উপর সবলের অত্যাচার কিছুতেই মেনে নেওয়া হবে না। দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে বলে জানালেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং সরকার গঠনের বিষয় সামনে রেখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার সংবাদ সম্মেলন করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে দেশের গণতান্ত্রিক যাত্রায় বিএনপির ওপর আস্থা রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের গুরুত্ব দেওয়ার কথা বললেন তারেক রহমান। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, জাতির গণতান্ত্রিক যাত্রায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা খুব জরুরি। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। পরে দেশি বিদেশি সাংবাদিকরা 2 শতাধিক আসনজয়ী দলের এই নেতাকে বিভিন্ন প্রশ্ন করেন। আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। ভারত, পাকিস্তান ও চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন সরকারের পররাষ্ট্রনীতি কি হবে, এমন প্রশ্নের উত্তর করেন বিদেশি সাংবাদিকেরা। We'll try to protect the interest of the people of Bangladesh. If there is something which will not be in favor of Bangladesh, naturally we can't go by that. I'm sure mutual interest is the first priority we will go by. Second thing is that the road, you mentioned the road, Silk Road, you mentioned. About that, we'll see if that helps Bangladesh, if that helps the economy of Bangladesh.
then we'll decide. জনগণের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার বিষয়ে তারেক রহমানকে প্রশ্ন করেন বিদেশি সাংবাদিকেরা। They were also demanding handing over of Miss Sheikh Hasina Wajid, who's hiding in India. Would your party demand handing over of Sheikh Hasina from India? A. And the B is, we've seen that SARC is not active, and we have also seen that India-Pakistan has a standoff, and they had a latest standoff back in 2025. That depends on the legal process, of course. জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখেছে তার সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বললেন দলটির চেয়ারম্যান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাল জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। সন্ধ্যা 7টায় প্রথমে জামায়াতের আমিরের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যাবেন তিনি। রাত 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়, তিনি থাকেন বেইলি রোডে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস উইং আজ এই তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন পরবর্তী কুশল বিনিময় করতে বিএনপি চেয়ারম্যান জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানদের বাসায় যাচ্ছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে তারেক রহমান দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এছাড়া জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। গতরাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। জামায়াত আমির বলেন, শুরু থেকে তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। সেই প্রতিশ্রুতিতে এখনও অটল। তারা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছেন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টা বেতন পাবেন ইনশাআল্লাহ। নবনির্বাচিত সংসদ সদস্যরা ও মন্ত্রিপরিষদ 17 ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নেবে। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এরই মধ্যে জাতীয় সংসদ সচিবালয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করেছে। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সংসদ সদস্যরা এবং মন্ত্রিপরিষদ শপথ নেবে বলে আজ জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস উইং। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে চমক থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংবাদ সম্মেলন শেষে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন, নির্বাচিত সদস্যরা দুটি ভিন্ন বিষয়ে শপথ নেবেন, একটি জাতীয় সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকলো 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট। পুঞ্জীভূত ক্ষোভ আর রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে ভোট দিতে গিয়েছিলেন কোটি কোটি মানুষ। উদ্দেশ্য একটাই, পুরনো ব্যবস্থায় ফিরে না গিয়ে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ জানান, ভোটারদের বিশাল একটি অংশ সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে সুস্পষ্ট হাঁ ভোট দিয়েছেন। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে
জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। নির্বাচনে বিএনপির 2/3 আসন পাওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জিং হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই গণরায়কে আইনি ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলো বাধ্য। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা বিশ্বাস করতে চাই, আমরা আশা করি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোট গণনায় অনিয়মের অভিযোগে ঢাকা 17, ঢাকা 13 ও ঢাকা 8 সহ দেশের 30টি আসনের ফল পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এইসব আসনে শপথ স্থগিতেরও দাবি জানিয়েছে দলটি, অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 12 ফেব্রুয়ারি 299টি আসনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে 212 আসনে জয় পায় বিএনপি জোট, আর জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট পেয়েছে 77 আসন। 2টি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। এরই মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জামায়াত ইসলামী অভিযোগ করেছে বেশ কয়েকটি আসনে ভোট গণনায় কারচুপি হয়েছে। শনিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়। ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে। ঢাকা 7 1315 ভোট, ঢাকা 8 5239 ভোট, ঢাকা 10 2988 ভোট, ঢাকা 13 2320 ভোট, ঢাকা 17 4399 ভোট। এছাড়া পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3 ও 5, লালমনিরহাট 1 ও 2, গাইবান্ধা 4, বগুড়া 3, সিরাজগঞ্জ 1, যশোর 3, খুলনা 3 ও 5, বরগুনা 1 ও 2, ঝালকাঠি 1, পিরোজপুর 2, ময়মনসিংহ 1, 4 ও 10, কিশোরগঞ্জ 3, গোপালগঞ্জ 2, ব্রাহ্মণবাড়িয়া 5, চাঁদপুর 4, চট্টগ্রাম 14 এবং কক্সবাজার 4 আসনে ভোট গণনায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ জামায়াত ইসলামীর। প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম, কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনর্গণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাআল্লাহ। দাবি মানা না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় জামায়াত ইসলামী। ইঞ্জিনিয়ারিং যে হয়েছে আমরা সবগুলো বিষয় সময় জানিয়েছি। আমরা ভোর 5টা পর্যন্ত ইসিতে ছিলাম, বাধ্য হয়েছে আমরা ইসির মেম্বারদেরকে ঘুম থেকে উঠে বলেছি আপনারা ঘুমাচ্ছেন, আমাদের এই ধরনের অবস্থা। পরবর্তীতে ওনারা কাগজ দিয়েছেন, বলেছেন যে এই আসন বাকি, এই সেন্টারে 2টা বাকি, 3টা বাকি, 4টা বাকি, কিন্তু পাশের সেন্টারে 8:30টার সময় ঘোষণা দিয়েছে। তো এই ধরনের ডিসক্রিমিনেশন, এই ধরনের চরমভাবে বলা যায় যে ভোট জালিয়াতির সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের একদল বা নির্বাচন কমিশনের সাথে একদল লোকের সহযোগিতা নিয়ে। আমরা চাই এটাই জাতির সামনে চলে আসুন এবং এটা আসবে ইনশাআল্লাহ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন মাইলফলক বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচনের প্রাথমিক মূল্যায়নে তিনি এই মন্তব্য করেছেন। 2026-এর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশে কয়েক মাস ধরেই কাজ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এই পর্যবেক্ষক দল সাক্ষী হয়েছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভূমিধস বিজয়ের।
নির্বাচন কেমন হলো তা জানাতেই ঢাকায় এই সংবাদ সম্মেলন করে ইউ মিশন। দলটির প্রধান ইভার্স ইজবস জানিয়েছেন, এই নির্বাচন ভবিষ্যতের বাংলাদেশের জন্য বেঞ্চমার্ক। সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে, তবে অপতথ্য নির্বাচনের নেতিবাচক ভূমিকা রেখেছে। আশা করি নতুন সরকার ভোটারদের প্রত্যাশা পূরণ করবে। ইজবস জানান, গণঅভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও এবারের নির্বাচনে তারা প্রায় অদৃশ্য হয়ে পড়েছে। এটি খানিকটা উদ্বেগের। নির্বাচনে নারী প্রার্থী ছিল মাত্র 4%। এটি নারী ক্ষমতায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই ফুটিয়ে তুলেছে। এমনকি ডিজিটাল প্ল্যাটফর্মে নারী প্রার্থীদের চরিত্রহরণ, যৌন হয়রানিমূলক মন্তব্য ও পুরুষতান্ত্রিক হয়রানির ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। এদিকে আলাদা ব্রিফিংয়ে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচন হয়েছে, যা গণতন্ত্রের মানদণ্ডে উত্তীর্ণ। নির্বাচনী পরিবেশকে আমরা ইতিবাচকভাবেই দেখছি, তবে নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণের হার কম ছিল, যা উদ্বেগজনক। তিনি প্রত্যাশা করেন গণতান্ত্রিক বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এইসব তথ্য জানানো হয়। 2024 সালে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার শেখ আব্দুর রশিদকে চুক্তির ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করে। ওই বছরের 14 অক্টোবর তাকে পরবর্তী 2 বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের হামলায় 1000-এর কাছাকাছি এনসিপি নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে তিনি আরও বলেন, ভিন্ন মতের জনগণের ওপর দমনপীড়ন বিএনপি উপভোগ করছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তেই তাদের সমর্থনে বিএনপি ক্ষমতায় এসেছে বলে দাবি করেন আসিফ মাহমুদ। বিএনপি যখন দেখলো এদেশের জনগণ তাদেরকে ম্যান্ডেট দিবে না, এদেশের জনগণ নির্বাচনের পূর্বে, তখন তারা আওয়ামী লীগের সাথে এক ধরনের বোঝাপড়া এবং আতাতে গিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে বিএনপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শহীদ পরিবারের সাথে প্রতারণা আশ্রয় নিয়ে আওয়ামী লীগের সাথে আতাত করে এবং আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা এ বিষয়ে অফিসিয়ালি জানতে চাই বিএনপির কাছ থেকে যে আপনারা আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অফিসিয়াল অবস্থান। জুলাই পরবর্তী বাংলাদেশের সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। হানাহানির রাজনীতি বন্ধ না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে সাদিক কায়েম অভিযোগ করে বলেন, নির্বাচন পরবর্তী 24 ঘন্টায় দেশে 3টি লাশ পড়েছে, শতাধিক হামলার ঘটনা ঘটেছে। এ সময় সারা দেশে বেশ কিছু হামলার ঘটনা তুলে ধরেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। একটা হচ্ছে বিএনপি প্রার্থী কেন হেরেছেন, সেজন্য তার অন্যান্য প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর উপর দায় দিয়ে অন্যান্য বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে আহত করছে। আরেকটি হচ্ছে বিএনপি প্রার্থী বিজয়ী হওয়ার পরে জামায়াত এবং এনসিপি প্রার্থী এবং তাদের সমর্থকের উপর প্রকাশ্যে হামলা করছে। এরা আমাদের শিক্ষার্থীরা, ইভেন 9 বছরের শিশুরা রেহাই পায়নি। যে ফেসিবাদে আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। 24 ঘন্টায় 3টা লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলা হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন, যারা সরকারি দল হবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো। ঢাকা 16 আসনের নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে গেজেট প্রকাশ স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আজ পল্লবীর নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বিশেষ কিছু কিছু কেন্দ্রে লক্ষ্য রেখে
সরকারের পক্ষ থেকে এবং ভিতরে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন, তাদের সরাসরি মদদে ভোট গ্রহণ স্লো করা হয়। এবারের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 3টি আসন থেকে নির্বাচিত হয়েছেন একই গ্রামের 3 জন। তারা হলেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও সাইদ আল নোমান। আলোচিত গ্রামটির নাম গহিরা, এর অবস্থান চট্টগ্রামের রাউজানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। বিএনপি ও জামায়াত ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে। এমনই রেকর্ড করেছে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রাম। এই গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির 3 জন সংসদ সদস্য। চট্টগ্রাম 6 অর্থাৎ রাউজান থেকে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই। চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত হয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। এলাকায় তাদের পরিবারের বেশ সুনাম রয়েছে। চট্টগ্রাম 10 অর্থাৎ ডাবলমোরিং খুলশী পাহাড়তলী আসন থেকে নির্বাচিত হয়েছেন গহিরা গ্রামের আরেক সন্তান সাইদ আল নোমান। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ছেলে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দা। তাদের বাড়ি থেকে আধা কিলোমিটার উত্তরে সাইদ আল নোমানের বাড়ি। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল্লাহ আল নোমানের কবর গহিরা গ্রামে। হুম্মাম কাদের চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সাইদ আল নোমান প্রায়ই গ্রামটিতে আসা যাওয়া করেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। আজ পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতিতে এখন নবপ্রাণের স্পন্দন। একই সঙ্গে দিনটি ছিল বিশ্ব ভালোবাসা দিবস। ফলে উৎসবপ্রিয় বাঙালির কাছে দিনটির গুরুত্ব অনেক গুণ বেড়ে গেছে। বিদায় নিল শীত, দুয়ারে এলো ঋতুরাজ বসন্ত। ফাল্গুনের আগুন রাঙা পলাশ আর ভালোবাসার লাল গোলাপে আজ 2 উৎসবের এক মহামিলন। এটা একটা ঐতিহ্য যেটা হচ্ছে বাঙালিরা অনেক দিন যাবত ধরে রেখে আসছে। বসন্ত তো মেইনলি আমরা সেলিব্রেট করি ফাল্গুনের প্রথম তারিখ। আজকে ফাল্গুন শুরু হচ্ছে, শীত চলে যাচ্ছে। বাসন্তী রঙে সেজেছে প্রকৃতি আর মানুষের মনে লেগেছে ভালোবাসার রং। নানা ঝঞ্ঝাটে ভরা এই শহরে চারিদিকে কেবলই রঙের আভা, সবখানেই যেন উৎসবের আমেজ। এই সময় প্রকৃতি আসলে অন্যরকম ভাবে একটা রূপ ধারণ করে, ফুলে ফুলে চারিদিকে ভরে যায়। তো এই জন্যই মানুষ হচ্ছে বসন্তটা, কোকিলের ডাক সবকিছু মিলায় বসন্ত একটা প্রকৃতি একটা অন্যরকম রূপে সাজে। পয়লা বৈশাখের থেকেও বসন্তটাকে বেশি পছন্দ করি, কারণ খুবই কালারফুল থাকে এবং আশপাশে যে নতুন একটা সিজন চেঞ্জ হচ্ছে এটা খুব ভালো মতো বোঝা যায়। বসন্ত সিজনটাও খুব ভালো। বাঙালির জীবনে ফাল্গুন আসে নবজাগরণের বার্তা নিয়ে। ঋতুরাজ আর ভালোবাসার যৌথ আবেশ আমাদের মনে করিয়ে দেয় জীবন একঘেয়ে নয়, প্রাণবন্ত ও রঙিন। এবছর পয়লা ফাল্গুন, বসন্তের শুরু, ভালোবাসা দিবস, তাই সবাই একটু ফ্যামিলিকে নিয়ে বেরোতে চায়। আমিও ফ্যামিলিকে নিয়ে বেরোলাম। ফাল্গুনে ভালোবাসায় সবাই যেন সুখী থাকে, মর্মটা বুঝতে পারে যে ভালোবাসাটা কি। ভ্যালেন্টাইন্স ডে আসলে প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে, কারণ ভালোবাসা কোনোদিন মারা যায় না, প্রতিদিনই ভালোবাসা থাকে। কিন্তু পয়লা ফাল্গুন বছর একদিনই আসছে। ফাল্গুনের আগমনের দিনে রাজধানীর অলিগলি ও পার্কগুলোতে জমে ওঠা ফুলের দোকানগুলো দিচ্ছে ভালোবাসার বার্তা। যেন প্রিয়তমার খোপায় একগুচ্ছ গোলাপ গুজে দিতে আজ আর নেই কোনো বাধা। প্রকৃতি ফিরেছে তার রাজকীয় রূপে, ঋতুরাজ বসন্তের হাত ধরে, আর ভালোবাসা দিল তার পূর্ণতা। 2 উৎসবের মিলনে মুছে যাক সব মলিনতা, সম্পর্কগুলো হয়ে উঠুক প্রাণবন্ত। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোটের রেশ না কাটতেই এসেছে 14 ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। বসন্তের ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতি। এর ছোঁয়া লেগেছে দেশের সবচেয়ে বড় সুনামগঞ্জের শিমুল বাগানে। সেখানে রঙিন উৎসবে মেতেছে সবাই। শতকোটি শিমুল ফুলের রাজত্ব, সবুজের ডালে রক্তলালের নাচন, সাথে জোড়া সারস পাখির খুনসুটি। এ যেন এক স্বর্গরাজ্য। ওপারে ভারতের মেঘালয়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে গড়ে তোলা হয়েছে বিশাল শিমুল বাগান। সব মিলিয়ে এ যেন প্রকৃতির এক অনবদ্য কাব্য। বসন্তের বাতাস দোলা দিচ্ছে বাগানের প্রতিটি গাছে। সে হাওয়ায় ঝরে পড়ছে লাল শিমুল ফুল। চারিদিকে লাল আর সবুজের মায়াবী মেলবন্ধন। দুর্গম জায়গা,
তারপর সুন্দর ন্যাচারাল বিউটির জন্য অনেক সুন্দর জায়গা। ফাগুনের প্রকৃতি আগুনের সূত্রপাত যেন তাহিরপুরের এই শিমুল বাগান থেকেই, যার রূপে মুগ্ধ হাজারো সৌন্দর্য পিপাসু। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেটা দেখার জন্য খুব ভালো লাগতেছে। শিমুল বাগানের ফুল চারিদিকে ফুটে গেছে, বিভিন্ন লোকান্তর থেকে লোক আসতেছে এখানে দেখার জন্য। নির্বাচনী ব্যস্ততা শেষে রঙিন এই দৃশ্য স্বস্তি এনে দিয়েছে মানুষের মনে। বসন্তের প্রথম দিনে রক্তলাল সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। আমরা প্রতি বছরে আসি, প্রায় সময় আসি। খারাপ না, ভালো। শিমুল বাগান এমনিতে দেখতে ভালো, দেখার মতো একটা জায়গা। এখানে আসলে অবশ্য সবারই ভালো লাগবে। ফুল ফোটা শুরু হয়েছে, আমার মনে হয় ফুল সবগুলো ফুটলে আরো বেশি সুন্দর লাগবে। প্রকৃতির এই লাল সবুজ ক্যানভাস জানিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। ইরানে টানা কয়েক সপ্তাহের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই ইরানে হামলা শুরু হবে বলে জানিয়েছেন দেশটির দুই কর্মকর্তা। তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আগের চেয়ে বেশি জটিল। শুধু পারমাণবিক স্থাপনাতেই নয়, ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার বিভিন্ন স্থাপনাতেও হামলা চালানো হতে পারে বলে সতর্ক করা হয়েছে। হামলার প্রস্তুতি হিসেবে পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত সেনা পাঠাচ্ছে বলে জানান যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। অনিশ্চয়তা কাটিয়ে টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে কাল মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। ভারত পাকিস্তান ম্যাচের 35,000 টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া 3-4 গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মতে এই ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। বিকেল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আইনের শাসন প্রতিষ্ঠা ও অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্ব দেবে আগামীর বিএনপি সরকার। নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যরা ও মন্ত্রিপরিষদ মঙ্গলবার শপথ নেবে, চলছে প্রস্তুতি। ঢাকা 17 সহ 30 আসনের ভোট আবার গণনা ও শপথ স্থগিত চায় জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবেই অনুষ্ঠিত হয়েছে বলছে ইউরোপীয় ইউনিয়ন। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।